মহান ভূমি পুণ্যভূমি এই গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই সমস্ত কিছুই আমরা শুনে এসছি লোকমুখে প্রচলিত কথা থেকে। সত্যিই তাই, সমস্ত তীর্থ যেমন বারবার, গঙ্গাসাগর একবার কথাটি ঠিক হলেও তবে এখন কিন্তু গঙ্গাসাগর একবার নয়, বারবারই যাওয়া যায়। সেই রকমই কোনো একটি ছুটির দিন দেখে আমরা পৌঁছে গেলাম কলকাতা থেকে গাড়িতে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে আমাদের জার্নি, তো কলকাতা থেকে আমাদের আজকের জার্নি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি গঙ্গাসাগর। তো চলো রাস্তায় যেতে যেতে সমস্তটাই তোমাদের সাথে। খুব ভোর ভোর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কলকাতা থেকে গাড়িতে গঙ্গাসাগর যেতে লাগে 129 কিলোমিটার। সম্পূর্ণ গঙ্গাসাগর পৌঁছতে লাগে 4.5 ঘন্টার মতো সময়। কলকাতা থেকে গাড়িতে গঙ্গাসাগর যেতে হলে ডায়মন্ড হারবার রোড হয়েই কিন্তু যেতে হয়। তো আমরা এখানে বেহালার রাস্তা দিয়ে জোকা হয়ে আমরা কিন্তু ডায়মন্ড হারবার রোড ধরে NH-12 ধরে কাকদ্বীপে রাস্তা হয়ে উস্থি রোড হয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম লট নাম্বার 8-এ। এবারে বলবো লট নাম্বার 8টা কী, তার আগে একটু কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। যদি খুব ভোর ভোর বেরিয়ে যাওয়া হয়, 6টা বা 5:30 থেকে 6টার মধ্যে যদি বেরোনো হয়, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই গঙ্গাসাগর ঘুরে অনায়াসেই কিন্তু তোমরা চলে আসতে পারবে কলকাতাতে। শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেন ধরে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো কাকদ্বীপ। আমরা এখন উস্থি রোডের দিকে ঢুকেছি, আর ডান দিকে রাস্তাটা চলে গেলে ডায়মন্ড হারবার ধরে, আর এইদিকে হচ্ছে উস্থি রোড। যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেহেতু আমরা কিন্তু ডায়মন্ড হারবার রোড থেকে উস্থি রোডের দিকে ঘুরে গিয়ে কিন্তু আমরা আজকের এই জার্নিটা করছি। আর ট্রেনে করে গেলে আমাদের কিন্তু নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেইখান থেকে টোটো বা ম্যাজিক গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে লট নম্বর 8-এর কাছে। গঙ্গাসাগর যেতে হলে লট নম্বর 8টাই হলো একদম যাতায়াতের প্রথম রাস্তা। আমরা অনেকটাই এসে গেছি বলতে এখান থেকে হারহুড পয়েন্টে যেতে হবে। তো সেখান থেকে আবার ফেরি পার হয়ে অনেকটাই রাস্তা। মোটামুটি আমরা এখন মানে কাকদ্বীপের রাস্তাতেই আছি। আর গুগল লোকেশনে বা গুগল ম্যাপে দেখাচ্ছে হারহুড পয়েন্ট এখনও 20 মিনিট মতন দেখাচ্ছে। তো চলো বাকিটা ওখান থেকে আবার তোমার শেয়ার করবো। আর ঠান্ডা কিন্তু বেশ রয়েছে এতক্ষণ বাদে, এখন বাজে প্রায় 8:30-টার কাছাকাছি। এখন একটু রোদ উঠলো, এতক্ষণ পর্যন্ত পুরো মেঘ হয়েছিল। তো মেঘ কুয়াশা সমস্ত কিছুর সংমিশ্রণে আজকের যাত্রাটা হচ্ছে খুবই মনোরম। কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, এটা ঠিক। মানে আমাদের জামা কাপড় পরা দেখে বুঝতে পারছো মানে কী অবস্থা। দেখাও, মেয়ে আমার ঘুমাচ্ছে, এদিকে সব ঘুম। এখানে দেখো পথ চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে গেছি হারহুড পয়েন্ট বা লট নম্বর 8-এর কাছে। রাস্তায় রয়েছে পরপর প্রচুর বায়ো টয়লেট, কারণ সামনেই পৌষ সংক্রান্তি, এবং পৌষ সংক্রান্তিতে এই মহান পুণ্যভূমিতে এখানে কিন্তু মেলা উদযাপন হয় বা পুণ্য স্নান তিথি এই দিনকে উদযাপন হয়। এই যে আমরা চলে এসেছি কিন্তু লট নম্বর 8-এ। এখানে চাটা খেলাম, খেয়ে এবার যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এখানে নেবেই কিন্তু ফেরিঘাটের দিকে যেতে হয়। লট নম্বর 8 থেকে যাওয়ার রাস্তা। আরেকটা রাস্তা আছে সেটা নামখানা দিয়ে যায়, তো সেটা আমার জানা নেই। আমরা আজকে লট নম্বর 8 যেটা রয়েছে এখানে হারহুড পয়েন্ট, তো সেখান থেকেই আমরা আজকে ফেরিঘাটের দিকে মানে গাড়ি নিয়ে গেলে কলকাতা থেকে বা বাই ট্রেন গেলে ওই লট নম্বর 8 বা হারহুড পয়েন্টে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু এই জেটি পার হয়ে যাওয়ার রাস্তা। এখানে রয়েছে টিকিট কাউন্টার, যার মূল্য মাথাপিছু 9 টাকা। এটা হয়েছে লাইন দিয়েছে আর আমরা এখন যাচ্ছি। প্রচুর লাইন এতক্ষণ, যেহেতু ফগি ওয়েদারের জন্য। তো সেই কারণে এখনও পৌষ সংক্রান্তি আসেনি, কিন্তু তার আগেই প্রচুর ভক্তের সমাগম কিন্তু শুরু হয়ে গেছে এই মহান পুণ্যভূমি
এই গঙ্গাসাগরে। প্রচুর মানুষ দেখো ভেসেল পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু খুব একটা বেশি সময় আমাদের দাঁড়াতে হয়নি, একসাথে ভেসেলে কিন্তু প্রচুর মানুষ পারাপার হয়। এটা হচ্ছে প্যাসেঞ্জার ভেসেল। এবার যেগুলো ট্রান্সপোর্ট ভেসেল সেটার একটা নির্ধারিত সময় থাকে, যেটা জোয়ার ভাটার ওপর কিন্তু ডিপেন্ড করে। ওটার জন্য কিন্তু অবশ্যই গঙ্গাসাগরের যে ভেসেলের যে টাইমিং রয়েছে সেটা কিন্তু দেখে নিয়ে অবশ্যই কিন্তু ওটাতে পারাপার হতে হয়। এখন এই লঞ্চে যাওয়ার জন্য রেডি। শীতের সকালে এইরকম যদি নদীর ধারে ঘুরতে আসা হয় বেশ ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু সমস্ত এখানে প্যাসেঞ্জাররা কিন্তু এই যে ভেসেল রয়েছে সেখানে কিন্তু উঠে গেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে পারাপার হয়। আর এই যাত্রাতে প্রচুর শৃগালের আনাগোনা, যাদের পরিযায়ী পাখি বলে আমরা জানি, তাদের কিন্তু এখান থেকে ছোলা বা দানা নানা রকম পাখির খাবার খাওয়াতে খাওয়াতে আমরা কিন্তু পৌঁছে যাব একদম কচুবেড়িয়ার উদ্দেশ্যে বা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা জার্নি, আর এই সুন্দর পরিযায়ী পাখি দেখতে দেখতে অনেক দূর পৌঁছে যাওয়া যায়। মানে এটা হচ্ছে মানে সময়টাকে অনেকটা বাঁচিয়ে দেয়। এই পাখিদের দানা খাওয়াতে খাওয়াতে একদম পৌঁছে যাব এখান থেকে আমরা কচুবেড়িয়ার। তো এই যে ভেসেলটি পার হচ্ছে এই নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী পার হতে কিন্তু আমাদের প্রায় সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। সম্পূর্ণটাই নির্ভর করে এই কুয়াশার ওপর। যত কুয়াশা থাকবে তত কিন্তু এই ভেসেল ধীরে ধীরে যাবে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো গঙ্গাসাগরে। এটা কচুবেড়িয়ার যে লঞ্চ নাম্বার 8 থেকে আমরা উঠেছিলাম, তো এখন আমরা এখানে এসেছি। এই কচুবেড়িয়া লঞ্চঘাট থেকে কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে হবে মেন সাগরের উদ্দেশ্যে, যেখানে মহান পূর্ণভূমি সেই কপিল মুনির আশ্রম। এখনও মেলা শুরু হতে বেশ অনেক দিন বাকি, কিন্তু এখনও কিন্তু প্রচুর ভক্তদের ভিড়। লট নম্বর 8-এর দিকে যাবে। একটা ছোট্ট ইনফরমেশন দিই, যারা এ পর্যন্ত আসছো অবশ্যই এখান থেকে জলখাবার খেয়ে কিন্তু তারপর কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়াই ভালো। ঘাট থেকে নেমেই কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, তোমরা যদি মানে নামো নেমে কিন্তু ব্রেকফাস্ট করে তারপর কিন্তু ঘাটের উদ্দেশ্যে রওনা দিতে। তো এখানে নেমে কিন্তু আমরা পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমার ভীষণ প্রিয়। তো আশা করি অনেকেরই ভীষণ প্রিয়। তো চলো এখান থেকে জলখাবার খেয়ে আমরা কিন্তু এই যে দেখো এখানে প্রচুর টোটো, অটো, ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে, যেখান থেকে চলে যাওয়া যায় একদম কপিল মুনির আশ্রমে। আমরা এখন ওই লঞ্চ ঘাটে জলখাবার খেয়ে আমরা এখন একটা টোটো বুক করে নিয়েছি। তো অনেক রকমই গাড়ির অপশন রয়েছে এখানে। ম্যাজিক ভ্যান আছে, টাটা সুমো আছে, বাস আছে। এখানে ভ্যানে করে বাস স্ট্যান্ডে গিয়ে তারপরেও কিন্তু বাস ধরে পৌঁছানো যায় কিন্তু সাগরের উদ্দেশ্যে। সেখান থেকে আবার টোটো নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত যাওয়া যায়। তো আমরা একদম লঞ্চ ঘাটের সামনে থেকেই তো একটা টোটো নিয়ে নিয়েছি। তো সেই টোটো ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছি 200 টাকা, আপ অ্যান্ড ডাউন থাকবেন ওখানে। আমরা যেহেতু আজকেই কলকাতা ব্যাক করবো, তো সেই কারণে যতটা আর কি মানে ইজি অ্যান্ড সুইফটভাবে করা যায় জিনিসটা, সেটা টোটোটাকে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। তো স্নান টান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে তারপরে তো পরপর বিস্তারিত তোমাদের সাথে দেখাতেই থাকবো। তো রাস্তার ভিউ ভীষণ সুন্দর, আর পথে চলতে চলতে ঠান্ডা হাওয়ার আমেজ, সুন্দর রাস্তার ভিউ, টোটো করে যাচ্ছি, দারুণ লাগছে, ভালো লাগছে। রাস্তা তো মনোরম, আর সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এই কপিল মুনি আশ্রমের উদ্দেশ্যে। কিন্তু কি এই কপিল মুনির আশ্রম, কি এই গঙ্গাসাগর, এই সমস্তটা চলো ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। রাজা সাগর তিনি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখায় তার 60,000 পুত্র মুনি ঋষির রোষানলে পড়ে ভস্ম হয়ে যান। তাদের মোক্ষ লাভের জন্য গঙ্গাকে এখানে নিয়ে আসা হয়, যা গঙ্গাসাগর নামে এখানে পরিচিত। সাগরের এই বংশধরকে উদ্ধারের জন্য গঙ্গা এখানে মিলিত হওয়ার কারণেই এই জায়গাটির নাম গঙ্গাসাগর।
তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি এই কপিলমুনি আশ্রমের কাছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পার্কিং করেছে। তো টোটো পার্কিং করে আমরা এখন যাব স্নানের ঘাটের উদ্দেশ্যে। তো ওই যে পেছনে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম, ওখান থেকে রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে। তো ওখানে গিয়েই স্নানের ঘাট। তো চলো দেখাই। এখানে পৌষ সংক্রান্তিতে মেলা উৎসব অনুষ্ঠিত হয়, তো সেই জন্য দেখো এখানে কাজ চলছে। আর এখানে নানা রকম মেলার জন্য সব দোকানপাট এগুলো সব বসে গেছে। মেলার প্রস্তুতি প্রায় শুরু। এখানে প্রচুর দোকান রয়েছে। তো আমরা এখন যাচ্ছি স্নানের ঘাটের দিকে। গঙ্গাসাগরের মেলা এখানে অনুষ্ঠিত হয় এই প্রাঙ্গণে বা এই পুণ্যভূমিতে। মকর সংক্রান্তির সময় এই পুণ্যতিথিতে গঙ্গা ও বঙ্গোপসাগরের এই সঙ্গমে পুণ্য স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়, এটি প্রচলিত বিশ্বাস এখানে রয়েছে। হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে থাকা নাগা সন্ন্যাসীরা এই মেলাতে কিন্তু এখানে অংশগ্রহণ করে। ভীষণই একটি শান্তিপূর্ণ জায়গা এবং ভীষণই ভালো লাগার জায়গা। তো দেখো এখানে মেলার প্রস্তুতিও কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর এখানে ভক্তদের এখানে থাকার জন্য ব্যবস্থা এবং এখানে স্নানের ঘাট সম্পূর্ণ কিন্তু বাঁধন দেওয়া, যাতে কোনো ভক্তরা এখানে স্নান করতে করতে যেন কেউ সামনে জলের দিকে এগিয়ে না যায়, সেটিরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্নান করে এখানে জামা কাপড় কোথায় চেঞ্জ করবে, সেটিও কিন্তু এখানে চেঞ্জ করার জায়গা রয়েছে। 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে এই চেঞ্জিং রুমে চেঞ্জ করতে পারো এবং 20 টাকার বিনিময়ে কিন্তু এখানে প্রচুর চেয়ার রয়েছে, যেটি তোমরা ভাড়া করে বসতেও পারো সাগরের সামনে। তো এখানে কিন্তু আমরা আমাদের পুণ্য স্নান সম্পূর্ণ করলাম। জল ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, খুব একটা কিন্তু ভালোভাবে স্নান করে উঠতে পারিনি। তো যাই হোক, এখানে কপিলমুনির আশ্রমের সামনে এখন আমরা যাব গঙ্গাসাগরে স্নান করে পুজো দিতে। এই সাগরের সামনে বসে প্রচুর দোকানপাট এবং প্রচুর মেলাও বসছে এখন। আর এখানে কিন্তু স্নান সেরে এখানে রয়েছে পুজোর কাউন্টার। তোমরা চাইলে এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে এখানে কিন্তু সামনেই এই কপিলমুনির আশ্রম, যেখানে পুজো দিয়ে কিন্তু আমরা আমাদের গঙ্গাসাগরের এই যাত্রাটি সমাপ্ত করব। এখানে রয়েছে পুজোর ডালার কাউন্টার। এখানে 50 টাকা থেকে শুরু ডালা, 50, 100, 200, 300, 500 যে যেরকম পারো পুজো দেওয়ার জন্য এখানে ডালা তোমরা কিনতেই পারো। আর এই হলো আমাদের কপিলমুনির আশ্রম, যেখানে বছরের প্রত্যেক বছর কিন্তু এই মকর সংক্রান্তিতে এই সংক্রান্তির মেলা এখানে অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশেই এখানে আছে একটি সরোবর, আর মন্দিরের এখানে প্রচুর লাইনও রয়েছে। তো আমরা ভোগের ডালি কিনে এখন লাইনে দাঁড়িয়ে আছি, বেশ অনেকটাই লাইন আছে। তো যাব আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই কপিলমুনির আশ্রম হলো একটি হিন্দু মন্দির বা একটি তীর্থস্থান, যেটি সাগর দ্বীপের গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী কপিলমুনির তপস্যাস্থল, যেখানে মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য আসেন মোক্ষ লাভের আশায়। কপিলমুনি মা গঙ্গা ও রাজা সাগরের মূর্তির দর্শন করেন। এই আশ্রমকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, যা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা। তো আমরা এখন ডালা নিয়ে যাচ্ছি, আমার মেয়ে ডালা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু মন্দিরে ঢোকার পথে বেশ কিছুটা লাইন পড়ে, যেহেতু লাইনটি প্রবাহমান সেহেতু কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। এখানে কপিলমুনি রয়েছেন এবং চারিপাশে রয়েছে নানা ভগবানের এখানে বিগ্রহ। তো সেখানে পুজো দিয়ে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে।
এখন বেরোবো। দেশ বিদেশ থেকে যেমন বহু পুণ্যার্থীরা এখানে আসেন, তেমনি হিমালয় থেকে আসা নাগা সাধুদেরও কিন্তু ভিড় এখানে প্রচুর। এখানে এই আখাড়াতে কিন্তু নাগা সাধুরা এখানে থাকেন সারা বছরের জন্য। তো এখানে কিন্তু সাধুদের আখাড়া বসে গেছে। তো মোটামুটি সব সাধুরা এখানে বসে আছে। আশ্রমের এই সংলগ্ন চত্বর খুবই সুন্দরভাবে সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্তটাই কিন্তু ছিল ভীষণ সুন্দর। এরপরে বলি, এই গঙ্গাসাগর আসতে হলে সকালবেলা কিন্তু ভোরে ভোরে বেরিয়ে পড়তে হয়, এবং তাহলেই কিন্তু দিনে দিনে কিন্তু কলকাতা থেকে আবার পুজো দিয়ে পুণ্য স্নান সম্পন্ন করে ফিরে যেতে পারবেন এই কলকাতার উদ্দেশ্যে। এখানে থাকার জন্য রয়েছে বহু ব্যবস্থা। তো সেখানে থাকতে হলে আগে থেকে কিন্তু একটু বুকিং করে নিয়ে ঘরগুলো তারপরেই কিন্তু থাকতে হয়। আর না হলে যেহেতু এখানে ঘরের সংখ্যা খুবই সীমিত, এছাড়া এখানে রয়েছে নানা রকম আশ্রম, ভারত সেবাশ্রম, বহুবিধ আশ্রমও এখানে কিন্তু রয়েছে। তো এই ছিল আমার গঙ্গাসাগরের সম্পূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।